ভূমিকা পালন করতে হবে কোস্টগার্ডকেও। চট্টগ্রামে কোস্টগার্ডের দুটি জাহাজের কমিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন পঞ্চমবারের মতো পেছালো। পরবর্তী তারিখ ২৬শে জানুয়ারি। অবৈধভাবে ঝুঁকে পড়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বার্তা দিল বাংলাদেশ। আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। গাইবান্ধায় সংসদ সদস্য লিটন হত্যার ঘটনায় রাজধানী থেকে সন্দেহভাজন ২ জন গ্রেফতার, পাঠানো হয়েছে সুন্দরগঞ্জে। এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে পরিবারে ঘটছে একের পর এক নৃশংসতা। বাড়ছে প্রিয় সন্তানকে হত্যার মতো ঘটনাও। পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পরামর্শ। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। যুদ্ধাপরাধী মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার কাজ পরিচালনার জন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেন, এ ধরনের গাফিলতি ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, এ ঘটনায় ময়মনসিংহ জেলা পুলিশে দায়ী। মৃত ব্যক্তিকে পলাতক ঘোষণা করে যুদ্ধাপরাধী ওয়াজউদ্দিনের বিচার চলছে। তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়ার ঘটনা বুধবার সময় সংবাদে প্রকাশিত হলে নড়েচড়ে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে এমন গাফিলতির জন্য ট্রাইব্যুনালের কড়া সমালোচনার মুখে পড়ে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা। আদালত বলেন, গাফিলতির এ ধরনের ঘটনা ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল, যার জন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থা দায় এড়াতে পারেন না। পরে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, আসামি ওয়াজউদ্দিনের মৃত্যুর খবর ট্রাইব্যুনালকে অবহিত না করার জন্যই এ ভুল বোঝাবুঝি, যার জন্য ময়মনসিংহ জেলা পুলিশই দায়ী। আসামি ওয়াজউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে এই পর্যন্ত অন্য কোনো কাগজ আমরা ময়মনসিংহ পুলিশ থেকে পাইনি। এইটার দায়িত্ব যারা আসামিকে গ্রেপ্তার করে পাঠানোর কথা ছিল তাদেরই। এটা তো ট্রাইব্যুনাল তো আসামি গ্রেপ্তার করে না, অর্থাৎ তদন্ত সংস্থা আসামি গ্রেপ্তার করে না, প্রসিকিউশন আসামি গ্রেপ্তার করে না। এদিকে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করার কথা। একই মত ট্রাইব্যুনালের প্রসিকিউশনেরও। বিষয়টা আমি অত্যন্ত সিরিয়াসলি দেখছি, তার কারণ হচ্ছে এরকম ঘটনা ঘটা উচিত না। তো সেই ক্ষেত্রে প্রথমেই যেটা আমি গতকাল কিন্তু এই ব্যাপারটা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। তো আমি আজকেই এটার তদন্ত প্রথমে করব, এটার সত্যতা এবং কোথায় ফেলিওর হয়েছে সেটা আমি দেখব, এবং যারা এই কারণে দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইনভেস্টিগেশন এজেন্সির নলেজে ছিল না, সেই অবস্থায় তারা তদন্ত রিপোর্ট দিয়েছে এবং সেই অবস্থায় ফর্মাল চার্জে গেছে এবং ওয়ারেন্ট ইস্যু হয়েছে, বিচার কার্য চলছে। তা আমরা বলছি যে আমরা বিষয়টা তদন্ত করে দেখব। আগামী ৩১ জানুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে। ওই দিন এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেওয়ার কথাও জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে অন্যান্য বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের নতুন সংযোজিত জাহাজ সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুলের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিস্তীর্ণ সমুদ্রসীমা রক্ষায় কোস্টগার্ড সম্প্রসারণের কাজ করে যাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। স্থলভাগে সম্পদের সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেরও দৃষ্টি এখন বিশাল সমুদ্রের পানে। আর সমুদ্র সীমায় বাংলাদেশের অর্জনকে ধরে রাখতে ক্রমেই গুরুত্ব বাড়ছে বাংলাদেশ কোস্ট গার্ডের। তারই অংশ হিসেবে এ বাহিনীর বহরে যুক্ত হলো দুটি আধুনিক জাহাজ, সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দিন। ইতালি থেকে আমদানি করা জাহাজ দুটি বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধের সঙ্গে টহল দেবে সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণেও। জাহাজ দুটির কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে নগরীর পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে তাকে স্বাগত জানায় কোস্টগার্ডের একটি চৌকস দল। এরপর অধিনায়কদের হাতে প্রধানমন্ত্রী তুলে দেন কমিশনিং ফরমান। কোস্টগার্ডের সম্প্রসারণ ও আধুনিক কমিশনিং এর আনুষ্ঠানিকতা শেষে বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে কোস্টগার্ডের আরও সম্প্রসারণে বদ্ধপরিকর সরকার। নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ জলজ সম্পদ সুরক্ষা, নদীপথের নিরাপত্তা বিধান, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, চোরাচাল প্রতিরোধ ও জলদস্যু দমনে কোস্টগার্ড দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কোস্টগার্ডের জনবলের সীমাবদ্ধতার বিষয়টি আমার জানা আছে। কোস্টগার্ডের কার্যপরিধি ও দায়িত্বপূর্ণ এলাকা বৃদ্ধির সাথে সাথে জনবল এবং সমুদ্রগামী জলযান বৃদ্ধির বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। নিজ দায়িত্ব পালনের পাশাপাশি কোস্টগার্ডের দায়িত্বরত এলাকাতেও জঙ্গি দমনে ভূমিকা রাখতে বাহিনীর সদস্যদের সজাগ থাকারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদে আশ্রয় প্রশ্রয় মদতদাতাদের বর্তমান সরকার কোন প্রকার ছাড় দেবে না। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশ কোস্টগার্ডকে তার এখতিয়ারাধীন এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নতুন জাহাজ দুটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল জলরাশির নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও প্রশ্ন ছিল সক্ষমতা নিয়ে। আর এই বহরের মধ্যে নতুন এই দুটি জাহাজ যোগ হওয়ার ফলে বাহিনীর সক্ষমতা যেমন বাড়ল, তেমনি অভ্যন্তরীণ ও গভীর সমুদ্রেও নিরাপত্তা নজরদারিতে আরও সক্ষমতা বাড়ল বাহিনীটির। দেবাশিস রায়, সময় সংবাদ, পতেঙ্গা, চট্টগ্রাম। বর্তমান সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই খবর নিশ্চিত করা হয়। 2013 সালের 5 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বর্তমান আওয়ামী লীগ সরকার। বর্ষপূর্তিতে দেশের জনগণের সামনে সরকারের অর্জন সহ আগামীর পরিকল্পনার কথা তুলে ধরবেন সরকার প্রধান। দেখছেন সময় সংবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপন পিছিয়ে গেল পঞ্চমবারের মতো। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুদকের সাবেক কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করেছেন তার আইনজীবীরা। 26শে জানুয়ারি দুটি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের সাবেক কর্মকর্তা নূর আহমেদের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর তাঁকে জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। এ মামলার প্রাথমিক অনুসন্ধান ও প্রতিবেদন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন তারা। পরিষ্কারভাবেই ক্লিয়ার করেছেন সাক্ষী দিয়া যে এই মামলায় বেগম জিয়া কোনো অপরাধ করে নাই, কোনো টাকা আত্মসাৎ নাই, তার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, পরিষ্কারভাবে বলেছেন। আপনারা অনেকে করেছিলেন, শুনেছেন, কাজে তার সাক্ষ্য থেকে সত্য উদ্ঘাটিত হয়েছে। তবে নূর আহমেদের সাক্ষ্য বা জেরা এ মামলায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করে দুদকের আইনজীবীরা বলেন, তার অনুসন্ধান ছিল অসম্পূর্ণ। তিনি একটি মামলার আংশিক রিপোর্ট দিয়েছিলেন প্রাথমিক অনুসন্ধানের। পরবর্তীতে নতুন অফিসার নিয়োগ করে কাগজপত্র সংগ্রহ করে যে রিপোর্টটা আসছে সেই রিপোর্টটা হলো মামলা। নূর আহমেদের বক্তব্যের সাথে মামলার সাথে কোনো প্রভাব বা কোনো ক্ষতি বা কোনো ভালো মন্দ মামলাতে যা আছে তাই থাকবে। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সংক্রান্ত একটি আবেদন এ বিচার কাজ চলাকালীন উচ্চ আদালতে নিষ্পত্তি না হয় আত্মপক্ষ সমর্থনে বেগম জিয়ার বক্তব্য উপস্থাপন মুলতবি প্রার্থনা করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। 340 তিনি সকল বক্তব্য দিয়ে দিয়েছেন, বাকি বক্তব্য দেওয়া এখন তার দায়িত্ব। এটা আদালত এবং আসামি বেগম খালেদা জিয়ার সাথে সম্পর্কিত আইনের ধারা। সাংগঠনিকভাবে দমিয়ে রাখার জন্য আজকে এই মামলা সহ বেগম জিয়ার বিরুদ্ধে 36টি মামলা দায়ের করেছে। এগুলি সব মিথ্যা মামলা, বানোয়াট মামলা। দুটি মামলায় 26শে জানুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করেন আদালত। অস্থায়ী বিশেষ জজ আদালতের এদিনের কার্যক্রম শেষ হওয়ার পর বিকেলে উচ্চ আদালত বিচারাধীন আবেদনটি খারিজ করে দেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে ইসি পুনর্গঠন করা হবে বলেও আশা প্রকাশ করছেন তারা। সংলাপে দলগুলোর কাছ থেকে অনেক নতুন প্রস্তাবনা এলেও বেশিরভাগ দলই মত দিয়েছে আইন প্রণয়নের পক্ষে। বিশ্লেষকরা বলছেন, বিতর্কমুক্ত নির্বাচন কমিশনের জন্য আইনি একমাত্র সমাধান। বেলায়েত হোসেনের রিপোর্ট।
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে গত 18 ডিসেম্বর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথম দিন বিএনপি, এরপর একে একে 22টি রাজনৈতিক দল অংশ নেয় ধারাবাহিক এই সংলাপে। সবশেষ রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন এবং একজন নারী কমিশনার রাখা সহ দলগুলোর কাছ থেকে এসেছে বিভিন্ন প্রস্তাব। তবে বেশিরভাগ দলই ইসি পুনর্গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছে। পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে নির্বাচনকালীন একটা সরকার গঠন করতে হবে। 3 জনকে প্রথমে, 2 জনকে পরে। তার কারণ হলো কখনোই যেন নির্বাচন কমিশন শূন্য না থাকে। সবার নিরপেক্ষ নির্বাচনকে জন্য যে ধরনের নির্বাচন কমিশন আইন করে সেটা করা। আওয়ামী লীগের পক্ষ থেকেও জানানো হয়েছে এবার না হলেও আগামী নির্বাচনের আগে হতে পারে এমন একটি আইন। তবে যখনই হোক রাজনৈতিক দলগুলো এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আইনটি প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মাত্র 20-25 দিনের মধ্যে একটা আইন তৈরি করা আমার মনে হয় না যে এই মুহূর্তে সেই আইনটা তৈরি করা হবে। এখন সার্চ কমিটি যেটা করা হচ্ছে সবার সর্বসম্মতিক্রমে সেই সার্চ কমিটি গঠন করলে আমার মনে হয় না যে বাংলাদেশের মতো জায়গায় খুব বেশি সময় লাগবে নির্বাচন কমিশনের সদস্য সিলেক্ট করার। এখন এই আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে যদি এটা প্রতীয়মান হয় যে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটা আইন হওয়া দরকার, তাহলে ওই 48(5) অনুযায়ী এই বিষয়টা বিবেচনার জন্য উনি মন্ত্রিপরিষদে পাঠাতে পারেন। তারপরে একটা আইন মন্ত্রণালয় বা নির্বাচন কমিশন যে হোক আইনের খসড়া করবে, ওই খসড়াটা কিন্তু জনসমক্ষে সরকারকে উপস্থাপন করতে হবে যে আমরা এই ধরনের আইন করার কথা ভাবছি, আপনারা সবাই কি বলেন। বিশ্লেষকরা মনে করেন রাষ্ট্রপতির এই সংলাপ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাখবে ইতিবাচক ভূমিকা, সেই সাথে আসবে অনেক নতুনত্ব। কোনো আইনতে কখন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন করা সম্ভব না হলেও অন্তত একটি অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপের আয়োজনটি ইতিবাচক বলে মন্তব্য করেন বক্তারা। আমার মনে করি যে একটি ইলেকশন কমিশন প্রয়োজন, এখানে প্রয়োজন কার্যক্ষম ব্যক্তি এবং যে ব্যক্তিগুলো অন্তত একটু সাহস রাখবে, যে সাহসিকতার সাথে প্রতিকূল অবস্থায় কাজ করবে উইদাউট এনি পার্টিজান ফিলিং। এখন এই ডায়ালগ এগুলি করার কোনো সময় নেই। এবং কালকে তো সরকারি দল বলেছেন যে প্রয়োজনে ওনাদের পার্লামেন্টে মেজরিটি আছে, পার্লামেন্টে আইন পাস করে, না হলে অর্ডিন্যান্স করে ওনারা করুক। এটা একটা আমার মনে হয় যে করে ফেলা উচিত। হ্যাঁ, সেটাই একটা অগ্রগতি। বর্তমান সরকার গত 3 বছরে দেশের উন্নয়ন ও অর্জনে যা করেছে 75 পরবর্তী সরকারগুলো 26 বছরেও তা পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কিছু ব্যর্থতা থাকলেও ক্ষমতার 3 বছরে সরকারের সফলতার পাল্লাই ভারী। 75-এর পর 3 বছরে শেখ হাসিনা সরকার যা করেছে উন্নয়নে অর্জনে, গত 26 বছরেও অন্য সরকার গুলো সমন্বিতভাবে এইটুকু করতে পারেনি। সামনের দিনগুলোতে আমরা সুশাসনের দিকে আরো মনোযোগ দেব। বিএনপির নেতারা 3 বছরে 3 মিনিটের জন্য যারা রাজপথে উত্তাপ সঞ্চার করতে পারেনি, তারা রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখতে পারে, তাতে আমাদের কিছু আসে যায় না। সময় সংবাদে আরো থাকছে, জঙ্গি তুরাগ তীরে আগামীকাল শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দলে দলে আসতে শুরু করেছেন মুসল্লিরা। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দেশটির সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। দুপুরে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
গেল বছর 9 অক্টোবর রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলা শুরুর পর থেকে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটতে থাকে রোহিঙ্গাদের। গত 3 দশকে প্রায় 3 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তথ্য বলছে সাম্প্রতিক সময়ে আশ্রয় নিয়েছে আরো 65,000 রোহিঙ্গা। বিপুল এই জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেয় নানা সময় উদ্বেগ জানানোর পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল ঢাকা। সেই প্রস্তাবে তখন সাড়া না দিলেও সম্প্রতি এ বিষয়ে দেশটির উপর আন্তর্জাতিক চাপ বাড়ায় গত মঙ্গলবার 3 দিনের সফরে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত কিউ3। বুধবার তিনি পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক ছাড়াও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সবগুলো বৈঠকেই রোহিঙ্গাদের ফিরে নেয়ার দাবি জানায় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার উপর জোর দেন। তাছাড়া বাংলাদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া প্রয়োজন মোতাবেক আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতারও প্রস্তাব করে। ব্রিফিং এ পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, রোহিঙ্গারা ক্রমেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। তাই নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়াজে অফিস করার লক্ষ্যে দুটি সমঝোতা স্মারকের ব্যাপারেও দুদেশ সম্মত হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাধীন দুটি সমঝোতা স্মারক, নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়াজে অফিস দ্রুত স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। তাছাড়া উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ব্যাপারেও দুই পক্ষ একমত হয়। আগামী 19 জানুয়ারি মালয়েশিয়ায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি প্রস্তাবনা গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। এবং আমরা এই কন্ট্রোল। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দুরন্ত বাইসাইকেল উড়ে চলো দুরন্ত গতিতে। বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে টঙ্গীর তুরাগ তীরে দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেছেন। সকাল থেকে ভাড়া করা বাস ও ব্যক্তিগত গাড়িতে করে এবং অনেকে দল বেঁধে ইজতেমা ময়দানে এসে জড়ো হচ্ছেন। মুসল্লিরা বলছেন, এবার ইজতেমায় আসতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি তাদের। এদিকে আগত মুসল্লিরা যাতে সুশৃঙ্খলভাবে থাকতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ইজতেমার মুরব্বীরা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় তৎপর রয়েছেন। আগামীকাল বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা। দর্শক, বিশ্ব ইজতেমার প্রস্তুতির খবর জানাতে টঙ্গীর তুরাগ তীরে রয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব, মুসলমানদের বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন বিশ্ব ইজতেমা আগামীকাল সকালে শুরু হচ্ছে এবং তার জন্য আমরা বলতে পারি এখন পুরোপুরি প্রস্তুত টঙ্গীর তুরাগ তীরের যে ইজতেমা ময়দান, সেখানে আপনি জানেন যে ইজতেমা মাঠটা কিন্তু 160 একর জমি নিয়ে তৈরি হয়েছে। আপনি দেখছেন যে আমার পিছনে যে ইজতেমা মাঠটি রয়েছে, কত বড় এই মাঠটি এবং এই পুরো মাঠটি কিন্তু ইতিমধ্যেই শামিয়ানার মাধ্যমে আবৃত করে রাখা হয়েছে। আপনি দেখছেন যে পুরো মাঠটিতে আপনি যতটুকু চোখ যাচ্ছে এই পুরো মাঠে কিন্তু ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ নির্দিষ্ট যে 16টি জেলা রয়েছে সেখান থেকে মুসল্লিরা এসে পুরো মাঠে ভরে গেছে। আপনি দেখছেন যে আগত মুসল্লিরা কেউ অজু করছেন, কেউ ছোট ছোট জায়গায় ছোট ছোট বয়ান হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুরোভাবে কেন্দ্রীয়ভাবে এখানে বয়ান চলছিল। একজন বিদেশি মেহমান তিনি কিন্তু ইসলামের নানা দিক নিয়ে কথা বলছিলেন এবং সে কথাই কিন্তু মূলত এখানে লাখো মুসল্লি তারা শুনছিলেন। আপনি দেখছেন যে কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজ হবার কথা রয়েছে এখানে জামাতের সহিত। যেহেতু লক্ষাধিক লোক ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন এই ইজতেমা ময়দানে, সেহেতু এই বিশাল মানুষকে একসঙ্গে নিয়েই কিন্তু নামাজ হওয়ার কথা রয়েছে এবং সেজন্য আমরা দেখছি ঠিক এখন যেহেতু নামাজের আগ মুহূর্তে সাধারণ মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমি যদি আপনাকে জানিয়ে দিই, এই বিপুল সংখ্যক মুসল্লিদেরকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ থেকে শুরু করে র্যাব, সাদা পোশাকের পুলিশ সবাই। আপনি দেখছেন যে এখনো কিন্তু আমরা এখন দেখাচ্ছি ঠিক রাস্তার পাশটি, অর্থাৎ এখন যে পাশটিতে রয়েছি এটি কিন্তু টঙ্গী হয়ে যে রাস্তাটি এসেছে, দেখছেন রাস্তায় কিন্তু এখনো পুরো রাস্তার দুপাশ জুড়ে আপনি দেখছেন মানুষ কিন্তু তাদের যেসব জিনিসপত্র রয়েছে রাতে থাকবার জন্য তা নিয়ে কিন্তু এখনো মানুষ দল বেঁধে আসছেন। এবং আগামীকাল মূলত ফজরের নামাজের পর আমবাদের মাধ্যমে এই ইজতেমা শুরু হবে, যা রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী 20 তারিখ শুক্রবার সকালে, যা শেষ হবে 22 তারিখ অর্থাৎ রোববার এবং তার মাধ্যমে কিন্তু 52তম ইজতেমার সমাপ্তি ঘটবে। তো মোটামুটি আমরা শেষ মুহূর্তের জন্য শতভাগ প্রস্তুতি ইজতেমা মাঠ।
খবর ফয়সাল। দর্শক, আগামীকাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেই ইজতেমার প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে টঙ্গীর তোয়াক্কির থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সময় সংবাদে আরো থাকছে, ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে বৃষ্টির বাধা, ব্যাটসম্যানদের দৃঢ়তায় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 154 রান। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে পরিবারে ঘটছে নৃশংসতা, বাড়ছে প্রিয় সন্তানকে হত্যার মতো ঘটনাও। 1 বছরের মধ্যে দেশে বাবা মায়ের হাতে সন্তানের প্রাণ যাওয়ার সংখ্যা বেড়েছে 1.5 গুণ। শিশু অধিকার ফোরামের এই পরিসংখ্যানকে উদ্বেগজনক মন্তব্য করে এজন্য পারিবারিক বন্ধন শিথিল হয়ে আসা, ভোগবাদী সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। একটি শিশুর কাছে সবচেয়ে বেশি নিরাপদ স্থান তার পরিবার, সুনির্দিষ্ট করে বললে বাবা মার কোল। আশ্রয়ের সেই জায়গাটিকে কোনো কোনো শিশুর জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। সাম্প্রতিক কিছু ঘটনা সামনে নিয়ে এসেছে এই প্রশ্নের। শুধু গণমাধ্যমে আসা সংবাদের ভিত্তিতে শিশু অধিকার ফোরাম বাবা মায়ের হাতে সন্তানের প্রাণ হারানোর যে চিত্র তুলে ধরেছে তা আঁতকে ওঠার মতো। তাদের পরিসংখ্যান অনুযায়ী 2014 সালে বাবা মায়ের হাতে সন্তান হত্যার সংখ্যা ছিল 41 জন। 2015 সালে তা 40 জন হলেও 2016 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60-এ। শিশুর সবচেয়ে পরম নিরাপদ জায়গা মায়ের কোল, বাবার কোল। 15-16 সাল, তারপরে 14 সাল, এইগুলো যদি আমরা বিবেচনা করি, বাবা মার হাতে শিশু খুন হওয়ার ঘটনাটা বাড়ছে প্রতি বছর। 16 সালে 1/3 বেড়েছে। আর এই ধরনের হত্যাকাণ্ডের পেছনে বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্ক শিথিল হয়ে আসার প্রবণতা এবং তাদের লাগামহীন চাহিদাকে দায়ী করছেন সমাজবিদ ও মনোবিজ্ঞানীরা। এই যে এখন আমরা একটা ভোগবাদী, পুঁজিবাদী সমাজ, যেখানে বিস্তর প্রতিযোগিতার ভেতর দিয়ে চলতে হচ্ছে, ভীষণ রকম কম্পিটিশন। সেই কম্পিটিশন আর্থিক, সেই কম্পিটিশন সামাজিক। ফলে সে একসময় মনে করে আমি বেঁচে থেকে লাভ কি, আমার সন্তানই বা বেঁচে থেকে লাভ কি, এই ঘূর্ণাবর্তেই তো আমার জীবন আবর্তিত হবে। সেটি একটি কারণ। বড় কথা হচ্ছে আমাদের সামাজিক শৃঙ্খলা দরকার, আমাদের নৈতিক শক্তিগুলোকে পুনর্চর্চা দরকার, পুনর্বাসিত করা দরকার। এটু আমরা স্খলিত হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের আন্তঃসম্পর্কগুলো মজবুত করতে হবে, এটা কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করতে হবে। এছাড়া এ ধরনের হত্যাকাণ্ড রোধে সন্তান, বাবা মা সবাইকে নিয়ে সামাজিক সম্পর্ক জোরদার ও মূল্যবোধ উন্নয়নের বিষয়ে কাউন্সিলিং এর পাশাপাশি পাঠ্যপুস্তকেও এইসব বিষয় আরো বেশি করে অন্তর্ভুক্তির কথা বললেন বিশেষজ্ঞরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন হিসেবে আশরাফুল ও জহিরুল নামে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া র্যাব জানায় ভোরে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজী ইউনুসের ছেলে। ইতিমধ্যেই তাদেরকে সুন্দরগঞ্জে পাঠানো হয়েছে। গত 31 ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হয় এমপি লিটনকে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়া হলে মারা যান তিনি। এই ঘটনায় লিটনের বোন তাহমিদা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে রাজধানী থেকে গ্রেফতার 2 জনকে রাজনৈতিক কর্মী হিসেবে নয়, সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আমাদের যে সন্দেহভাজন যাদের তালিকা আমরা করেছি, তার মধ্যে সেও একজন সন্দেহভাজন। আমরা সাসপেক্ট হিসেবে তাকে অ্যারেস্ট করেছি। বাকিরা তদন্ত করে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। কোন রাজনৈতিক দলের সদস্য গ্রেপ্তার করি নাই, আমরা গ্রেপ্তার করেছি মামলার আসামিকে এবং সন্দেহভাজনকে। সো এখানে রাজনীতিকে এক করা ঠিক হবে না। নাটোরে এক কলেজ শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে লালপুর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় কলেজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন। পথে 3 খুঁটি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত মোশাররফ হোসেনের বাড়ি বাঘা উপজেলার পীরগাছা এলাকায়।
দর্শক, এই মুহূর্তে নাটোরের লালপুরে আছেন সহকর্মী রাকিবুল হাসান। ঘটনার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব। ধন্যবাদ ফয়সাল। নাটোরের লালপুর থানা এবং রাজশাহীর বাঘা থানার মাঝামাঝি যে অবস্থান সেটিতে আমি দাঁড়িয়ে আছি, বেরিলাবাড়ি নামক স্থানে, এবং আমার ঠিক পেছনে যে ঘটনাটি ঘটেছে দুপুর 1:15টার সময়। এখানে লালপুর থানার লালপুর থানার একজন একটি কলেজের প্রভাষক, মেহুর কায়া ডিগ্রি কলেজের প্রভাষক মোশাররফ হোসেন, তিনি এই ঘটনাস্থলে এখানে গুলিবিদ্ধ হয়ে পড়েন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যায়। এবং সেখানে চিকিৎসক যিনি ছিলেন তিনি কিন্তু জানিয়েছেন যে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, এবং আমাদেরকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জহুরুল ইসলাম তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে তাকে মৃত অবস্থায় তারা পেয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলছেন যে আসলে বাঘা এবং লালপুর থানার একটি বর্ডার এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে এর পূর্বেও কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এবং বেশ বহুদিন পরে কিন্তু আবারও এই ধরনের একটি ঘটনা ঘটলো। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম বিপ্লব বিজয় তালুকদার, পুলিশ সুপার নাটোর, তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে এটি এখন প্রাথমিকভাবেই কিন্তু মনে হচ্ছে যে এটি একটি ছিনতাইয়ের ঘটনা হতে পারে, তবে তিনি এটি হত্যা কিনা সে বিষয়টি কিন্তু উড়িয়ে দিচ্ছেন না, বরং তিনি যেটি বলেছেন যে আসলে সবকিছু খতিয়ে দেখছেন, কলেজ বিষয়ে আসলে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা তার কোনো পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে কিনা। তো ফয়সাল, এখন পর্যন্ত আমরা স্থানীয়দের সাথে কথা বলে এবং পুলিশ যে প্রাথমিকভাবে ধারণা করছেন সেটি হচ্ছে এটি একটি ছিনতাইয়ের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে, তবে তদন্ত শেষেই এর সঠিক কারণ জানাতে পারবে পুলিশ বলে আমাদের জানিয়েছে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, নাটোরের লালপুরে এক কলেজ শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সাথে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভয়াবহ তাণ্ডবের 1 বছর পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। এজন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করছেন মামলার বাদী ও সাংস্কৃতিক সংগঠকরা। পুলিশ বলছে শিগগিরই মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে। জুলুর রহমানের ছবি, উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 1956 সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতায়ন অসাম্প্রদায়িক চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তোলা ও দেশীয় সংস্কৃতির বিকাশে শুরু থেকেই সুনামের সাথে কাজ করছে প্রতিষ্ঠানটি। গত বছর 11 জানুয়ারি শহরের জেলা পরিষদের সামনে জামিয়া ইউনুসিয়া বড় মাদ্রাসার এক ছাত্র এক ইজি বাইক চালককে মারধর করে। এর প্রতিবাদ করায় মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদ্রাসার ছাত্ররা। এই ঘটনার জেরে পরের দিন শহরের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে মাদ্রাসার ছাত্ররা তাণ্ডব চালায়। পুড়িয়ে দেওয়া হয় দি আলাউদ্দিন সঙ্গীতায়ন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, জেলা মুক্তিযোদ্ধা অফিস ও সাহিত্য একাডেমি। এ ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও আজও তা আলোর মুখ দেখেনি। মামলা কতটুকু কি হয়েছে সেটা আমরা এখনো জানি না। মামলা তদন্তকারী কর্মকর্তা একদিনও আমার সাথে যোগাযোগ করেনি। সরকারি সাহায্য আর সংস্কৃতি প্রেমীদের সহায়তায় ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে এসব প্রতিষ্ঠান। তবে এখনো বিচার শুরু না হয় এমন নারকীয় তাণ্ডব বারবার ঘটার আশঙ্কা সাংস্কৃতিক গবেষক ও প্রগতিশীল সংগঠকদের। এইটির বিচারও যদি না হয় তাহলে ভবিষ্যতে আরো এ ধরনের ঘটনা ঘটবে। যে মামলা রুজু হয়েছিল সেই মামলা কোনো একটি যৌক্তিক পরিণতি না থাকার কারণেই কিন্তু এই যে গত নাসিরনগরের যে সাম্প্রদায়িক হামলা হয়েছে ওইগুলোরই আপনার ধারাবাহিকতার একটি অংশ। তবে সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে দ্রুত মামলাগুলোর চার্জশিট দেওয়া হবে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। এটা স্পষ্টকাতর মামলা, এটাতে কোনো ভুল করার কোনো সুযোগ নাই। একদম নির্ভুলভাবে তদন্তের জন্যই একটু সময় নিয়ে আমরা তদন্ত করছি এবং তদন্ত শেষ করেই রিপোর্ট দাখিল করা হবে। হামলার ঘটনায় সদর থানায় মোট 13টি মামলা হয়েছে। প্রতিটিতে অন্তত 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলারও তদন্ত কাজ শেষ হয়নি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন সময় সংবাদ। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। ভর্তিতে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর নামী 15টি স্কুলের মধ্যে আজ দুর্নীতি দমন কমিশনে 14টি স্কুল তথ্য জমা দিয়েছে। তথ্য দেওয়ার নির্ধারিত সময়ের আজ ছিল শেষ দিন। দুদক সচিব জানান, অনুসন্ধান বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে কেউ তথ্য না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানের অংশ হিসাবে তারা কিছু তথ্য চেয়ে 15টি স্কুলে
চিঠি পাঠিয়েছিল। তা আজকে সম্ভবত সেটি পাঠানোর শেষ দিন ছিল। এখন প্রশ্ন হলো যদি না দেয়, না দেওয়াটা দাঁড়াবে হলো আমাদের অনুসন্ধান কাজে অসহযোগিতা করা কিংবা আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা বৈধ আদেশ পালন না করায়। যদি দেখা যায় যে কেউ ইচ্ছাকৃতভাবে বা তদন্ত বিলম্বিত করার জন্য বা তদন্ত এড়ানোর জন্য, তথ্য প্রদান এড়ানোর জন্য যদি কেউ তথ্য না দিয়ে থাকে, তাহলে তো আমাদের আইনের 19-এর 3 ধারায় পৃথক মামলা করার বিধান রয়েছে। ময়মনসিংহে প্রাথমিক পর্যায়ের বেসরকারি নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে চলছে রমরমা বই বাণিজ্য। প্রত্যেকটি শ্রেণীতে অতিরিক্ত 5 থেকে 10টি বই নির্ধারিত লাইব্রেরি থেকে উচ্চ মূল্যে কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। বিষয়টি স্বীকারও করেছেন প্রতিষ্ঠান প্রধান ও বই বিক্রেতারা। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। হোসেন আলীর ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। মোটা অঙ্কের ভর্তি ফি দিয়ে সন্তানদের স্কুলে ভর্তি করানোর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বই, খাতা আর পোশাক বাণিজ্যের কবলে পড়ে নাজুক অবস্থা অভিভাবকদের। ময়মনসিংহ শহরের নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রত্যেক ক্লাসে সরকারের বিনামূল্যে দেয়া বইয়ের বাইরে আরো অতিরিক্ত 5 থেকে 10টি বই পাঠ্য করে লাইব্রেরি নির্ধারণ করে দেয় উচ্চমূল্যে বই কিনতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল থেকে বেশি দামে খাতা কেনা ছাড়াও স্কুল ড্রেসের কাপড়ও নির্ধারিত দোকান থেকেই কিনতে হয় তাদের। স্কুল থেকে 3টা দিছে আর 6টা আমরা কবি লাইব্রেরি থেকে কিনে নিয়ে আসছি। একটা লাইব্রেরিতে এই বইটি পাওয়া যায়, অন্য কোথাও গেলে মানে ওটা মিলে না। স্কুল থেকে বলে দিছে আপনার ড্রেস মানে গরুরি বস্ত্রালয় থেকে কাপড় কিনে ওইখানে। বিষয়টি স্বীকার করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন শিক্ষার্থীদের সুবিধার জন্যই এটি করা হয়েছে। আর বই বিক্রেতারা বলছেন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো টাকা দিয়ে বই পাঠ্য করানোর কারণে তারা কমিশন দিতে পারছেন না। লাইব্রেরিতে নির্ধারিত থাকবে, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন বই থাকে। সরকারি এর ভিতরে বইয়ের বাইরে সবচেয়ে কম বই আমরা পাঠ্য করি। কোম্পানির সাথে একটা স্কুলের হয় ডোনেশনে ব্যবসা করে, স্কুলে টাকা দেয়, পরে এটা আর কি আমাদের কাছে পাঠ্য করে, আমাদের ঠিকানা দিয়ে দেয়। এরকম লাইব্রেরি আসেন পাইবে বইগুলো আমরা রাখি। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতারা। আমরা অত্যন্ত প্রত্যাশা করি এবং দাবি জানাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে সরকার নির্ধারিত বইয়ের বাইরে কোনো বই পাঠ্য করার সুযোগ নেই বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। এনসিটিভির অনুমোদন ব্যতি রেখে কোনো বই কোনো লাইব্রেরি থেকে কেনার বা দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টা খতিয়ে দেখব, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে ময়মনসিংহ জেলার 1075টি কিন্ডারগার্টেন ও নার্সারি স্কুলে প্রায় 1,30,000 শিক্ষার্থী রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আগামী 17 জানুয়ারি প্রথম সমাবর্তন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে হাজারো শিক্ষার্থী সমবেত হয়ে শোভাযাত্রা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিএনপি জামায়াতের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দুরবস্থা ছিল তা এখন কাটিয়ে উঠেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের শিক্ষার্থীরাও সব ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস বা অন্যান্য সকল ক্ষেত্রে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় আমাদের কলেজ সময়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করছেন। আমাদের কাজ শেষ হয়ে যায় নাই, আমরা প্রাথমিক ধাপ কাটিয়ে উঠেছি মাত্র। আমি আগেই বলেছিলাম এটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, আজকে সেই প্রশ্ন সমাধান হয়েছে। এর অস্তিত্ব সবাই স্বীকার করে নিয়েছেন, কারণ এটার গতির সৃষ্টি হয়েছে, সাফল্য অর্জন করছে। আমরা তাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন তা আমরা করছি। অলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল ইউনিটের বিডিএস 2016-17 শিক্ষাবর্ষে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্কাটন গার্ডেনে কলেজ স্ট্রিট অডিটোরিয়ামে দুপুরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিআরসিএস এর চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিআরসিএস এর ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাত। এছাড়া অনুষ্ঠানে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খুব কম সংখ্যক বেসরকারি আমরা সেটা পূরণ করার চেষ্টা করব।
কোথাও যদি কোনো সুযোগ সুবিধা ফলে আমাদের বীজের ছাঁটাইতে কিছু সীমাবদ্ধতা আছে। দেখছেন সময় 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিন আজ। মেলায় ক্রেতা সমাগম এবং বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী বিথি হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিথি, আমরা জানি আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিন এবং আজকেও কিন্তু যথারীতি আমি দেখেছি যে এখানে ভিড় একদম একরকমই ছিল। দুপুরবেলা থেকে এখন পর্যন্ত আমি দেখেছি যে ভিড় অন্যান্য দিনের তুলনায় আজকে যথেষ্ট বেশি ছিল এবং সপ্তাহের শেষ দিন আজকে বৃহস্পতিবার। বিক্রেতারা আশা করছিলেন যে আজকে হয়তো দুপুরের দিকে কিছুটা ভিড় কম থাকবে, কিন্তু সেই রকম কিছুই হয়নি, বরং আজকে উল্টোটা একই রকম ভিড় এবং এখন কিন্তু আমরা দেখেছি যে ভিড় আরো বেশি বেড়ে গেছে। তো আমি আজকে কয়েকটি খেলনার দোকান ঘুরেছি বাচ্চাদের, আর খেলনার দোকানগুলো ঘুরে আমি বেশ কিছু খেলনার পেয়েছি যেগুলো খুব বেশি কেনা বেচা হচ্ছে। তো সেগুলো হচ্ছে ডল হাউস, বারবি সেট, রিমোট কন্ট্রোল গাড়ি, কিচেন সেট, খেলনা পিস্তল, ল্যাপটপ গেমস, ফিশিং গেম, অ্যানিমেল সেট এবং ট্রান্সফরমার। আরো একটি খুব আকর্ষণীয় খেলনা আমি দেখেছি, সেটি হচ্ছে ডলপরি। ডল হাউসের দামটা শুরু হয়েছে 200 টাকা থেকে এবং শেষ হয়েছে 1500 টাকায় গিয়ে। খেলনা পিস্তল যেগুলো বাচ্চাদের পছন্দের শীর্ষে রয়েছে সেটার দাম শুরু হচ্ছে 100 টাকা এবং শেষ হয়েছে গিয়ে 1000 টাকায়। এবং বাচ্চাদের আরো একটি পছন্দের খেলনা হচ্ছে বারবি সেট, সেটা শুরু হয়েছে 200 টাকা এবং শেষ হয়েছে গিয়ে 2000 টাকায়। আর চমৎকার রং এবং বিন্যাস এবং আকর্ষণীয় সব সাজসজ্জার মধ্য দিয়ে খেলনাগুলো শিশুদের খুব আকর্ষণীয় বা খুব আকর্ষণ করেছে এবং আমি বাচ্চাদেরকে দেখেছি এইসব খেলনার দোকানে তারা ভিড় জমাচ্ছেন এবং বাবা মায়ের কাছে তারা বায়না ধরছেন এবং অভিভাবকরা যেহেতু একই সঙ্গে অনেক ধরনের পণ্য এবং সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন, তারা কেনাকাটা শেষে একবার করে হলেও বাচ্চাদেরকে কিন্তু নিয়ে এসব খেলনার দোকানে আসছেন। যদিও বা অভিভাবকরা বলছেন যে ছোট বড় সব ধরনের খেলনা একসাথে পেয়ে যাচ্ছেন বলেই তারা এখান থেকে খেলনাগুলো নিচ্ছেন, কিন্তু আরো কয়েকজন বলছেন যে এখানে খেলনার দামগুলো বেশি নেওয়া হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন যে না, এটি ট্যাক্স এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য দামগুলো বেশি রাখা হচ্ছে। তো ফয়সাল, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিনে ক্রেতা সমাগম এবং বেচা কেনার খবর জানাতে আমাদের সাথে সেখান থেকেই সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী বিথি হক। যাচ্ছি পরের প্রসঙ্গে। সম্প্রতি বাংলাদেশ থেকে পাটের সুতা, চট ও বস্তা আমদানির ক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। এতে নেতিবাচক প্রভাব পড়ছে পাট রফতানিতে। পাট শিল্পের স্বার্থে এই সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাংলাদেশি পাট ও পাট পণ্য গুণে মানে ভালো ও দামে সাশ্রয়ী হয় ভারতের বাজারে রপ্তানি হয় ব্যাপক হারে। এতে ভারতের অভ্যন্তরীণ বাজারে সে দেশের ব্যবসায়ীরা পিছিয়ে পড়ছেন এমন ধারণা প্রবল হয়। এ কারণে চলতি বছরের শুরুতে বাংলাদেশ থেকে পাট, সুতা, চট ও পাটের বস্তা আমদানি কমাতে এসব পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। তবে সুস্পষ্ট তথ্য ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ওরা যে সার্ভের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সার্ভে ফর্মের যে ইনফরমেশনগুলো ছিল এটা অনেক ক্ষেত্রে হচ্ছে পরিপূর্ণ ছিল না, পরিষ্কার ছিল না, এবং এই অসম্পূর্ণ ইনফরমেশনগুলোর উপর বেস করেই তারা সিদ্ধান্ত নিয়েছে। সেটা তো কোনোভাবে হতে পারে না। এ সমস্যার দ্রুত সমাধান না হলে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের পাট শিল্প সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এই ধরনের অবস্থা যদি অব্যাহত থাকে, বাংলাদেশে থেকে ভারতে পাট পণ্যের বদলে কাঁচা পাটের রপ্তানি বরঞ্চ উৎসাহিত হবে, যেটি বাংলাদেশের পাট শিল্পের জন্য একটি নেতিবাচক কারণ হতে পারে। সেই জায়গাটা আমাদের মনে রাখা দরকার। পাট শিল্পের এই সংকট উত্তরণে সমন্বিত উদ্যোগের পরামর্শ ব্যবসায়ীদের। আর অর্থনীতিবিদরা বলছেন, আমদানির কারণে দেশের কোনো পণ্য বাজার হারাচ্ছে কিনা তদারকি বাড়াতে হবে সে বিষয়ে। আমি মনে করি এটা হয়তো খুব দ্রুত সমাধান করা যাবে, তবে সরকারি যে স্টেক হোল্ডার আছে, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথভাবে এ ব্যাপারে জোরালো উদ্যোগ নেওয়া দরকার। দীর্ঘদিন থেকে বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে অভিযোগ রয়েছে যে বাংলাদেশে বিভিন্ন দেশের পণ্য আসলে ডাম্পিং হচ্ছে। বিদেশ থেকে কোনো পণ্য উচ্চ মূল্যে উৎপাদনের পর কম মূল্যে এখানে বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমার মনে হয় ভবিষ্যতে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। রপ্তানি বাজার সম্প্রসারণে বৈচিত্র্যময় পণ্য তৈরিতে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন পাট গবেষকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারত সরকার অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করায় দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে কমে গেছে।
বন্দরে পাট, সুতা, চট এবং পাটের বস্তা সহ বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে। রপ্তানি আয় ধরে রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। বেনাপোল প্রতিনিধি আজিজুর হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন 300 থেকে 350 ট্রাক ভারতীয় বিভিন্ন পণ্য আমদানির বিপরীতে 1.5 থেকে 200 ট্রাক বাংলাদেশি পণ্য রপ্তানি হয়। বাংলাদেশের রপ্তানি পণ্যের 80 ভাগই পাট পণ্য, কিন্তু গত কয়েকদিন ধরে আমদানি ঠিক থাকলেও ভারতগামী পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমেছে। শুল্ক আরোপের কারণে এখন পাট জাতীয় পণ্য বা পাট যা বন্ধ আছে। 4 দিন হলে এটা রাখলে আমরা বেনাপোল বড়ায় আটকায় আছি। ডিউটি বসাইছে, এর জন্য আমাদের মহাজন গাড়ি ওপারে দিচ্ছে না। আজকে মাত্র আপনার 10 ট্রাক ইন্ডিয়া রপ্তানি হয়েছে। চলতি মাসের 5 তারিখে ভারত সরকারের জাতীয় রাজস্ব বোর্ড পাটজাত পণ্য রপ্তানি করতে বাংলাদেশের 26টি জুট মিলের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। আগে রপ্তানি মূল্যের 4% শুল্ক আদায় করলেও বর্তমান শুল্ক হার প্রতি টন পাট পণ্যে 19 থেকে $352 পর্যন্ত। আর 1 লাফে শুল্ক হার কয়েক গুণ বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্যে চরমভাবে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা। ভারত সরকার কর্তৃক বাংলাদেশি পাট এবং পাট জাতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে পাট এবং পাট জাতীয় পণ্যের রপ্তানি অনেকাংশে কমে গেছে। বর্তমানে বেনাপোল স্থলবন্দরে প্রায় 50-60টি ট্রাক পাট ও পাট জাতীয় পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। সরকার যদি অতি দ্রুত বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান না করে, তাহলে ভারতের সাথে আমাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাবে। ভারত সরকার কাঁচা পাটের ওপর কোনো বাড়তি শুল্ক আরোপ না করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচা পাট রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সময় সংবাদ, বেনাপোল, যশোর। দেশের বাইরের খবর। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাশিয়ার কাছে নাজুক ও স্পর্শকাতর তথ্য রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুল তথ্য দেয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরও কড়া সমালোচনা করেন তিনি। এছাড়া প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার হামলার কথা স্বীকার করেছেন ট্রাম্প। আর মাত্র 8 দিন পরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথমবারের মতো নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করেন তিনি। এতে সম্প্রতি CNN সহ বেশ কয়েকটি গণমাধ্যমে রাশিয়ার সঙ্গে তাকে জড়িয়ে ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাশিয়ার কাছে স্পর্শকাতর তথ্য রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রকাশিত ওইসব খবর মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে এ ধরনের ঘৃণ্য কাজ জার্মানির নাৎসিরা করত বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরবর্তী এই মার্কিন প্রেসিডেন্ট। এটা সত্যি লজ্জাজনক যে গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের মিথ্যা ও বানোয়ার তথ্য প্রকাশ করেছে। এগুলো কোনোভাবে গণমাধ্যমে আসা উচিত হয়নি। আমি সবগুলো প্রতিবেদনই পড়েছি। এটা নিশ্চিত বিরোধী দলের সদস্যরা মিলেই এ ধরনের মর্যাদা হানিকর কাজ করেছে। এছাড়াও সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতার ইমেল হ্যাকিং এর ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমার মনে হয় হ্যাকিং এর পেছনে রাশিয়ার হাত ছিল। তবে শুধু রাশিয়া নয়, আমি মনে করি আমরা আরো অনেক দেশ ও ব্যক্তি দ্বারাই হ্যাকিং এর শিকার হয়েছি। পুতিন যদি আমাকে পছন্দ করেন তবে এটি আমার দায় নয়, বরং আমি মনে করি এটি আমার সম্পদ। এছাড়াও রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে ট্রাম্প গোপনীয়তা রক্ষা করছে। হোয়াইট হাউসের এমন অভিযোগের জবাবে রাশিয়ার সঙ্গে তার কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন নেই বলেও সাংবাদিকদের জানান ট্রাম্প। নিজের 2 ছেলের ব্যক্তিগত ব্যবসা নিজেই দেখভাল করেন বলেও জানান তিনি। সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নিয়ে মার্কিন সিনেটে বিতর্কের মধ্যেই আগামী 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে রিপাবলিকান সিনেটর জেফ সেশনসকে ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিলেও তাকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার বিষয়ে সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এর বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার। অতীতে কখনো অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন নিয়ে বিতর্ক না হলেও এবার সিনেট সদস্যদের বিষয়টি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে বলে জানায় গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপট। সারাদিন খেলা হয়েছে মাত্র 40 ওভার। তবে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল ও মুমিনুল হক। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় দিন শেষে টাইগাররা স্কোর বোর্ডে তুলেছে 3 উইকেটে 154 রান। মুমিনুল 64 ও সাকিব 5 রান নিয়ে শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় হুমায়ুন কবির রোজের রিপোর্ট। সাদা পোশাকে দুই তরুণ তাসকিন আর শুভাশিসের স্বপ্নের অভিষেক এলিট ক্রিকেটের মঞ্চে, সাথে সুন্দর আর দীপ্ত প্রেরণা, বুকে হাত রেখে মাতৃভূমির প্রিয় জাতীয় সঙ্গীত গেয়ে ওঠার সুযোগ। ওয়েলিংটনে টস যে দল জিতবে তারাই আগে ফিল্ডিং নেবে, এটাই অঘোষিত নিয়ম। হলেও তাই টস ভাগ্যে হেরে ব্যাটিং এ বাংলাদেশ। কিন্তু এদিন নিউজিল্যান্ডে শুধু না, অদৃশ্য প্রতিপক্ষ হয়ে উঠল বেরসিক বাতাস। ঘন্টায় গতি প্রায় 60 কিলোমিটার। এই প্রতিকূলতার মাঝেও দারুণ শুরু তামিম ইকবালের। কিন্তু টেস্ট ক্রিকেট খেলছেন ইমরুল ভুলেই গিয়েছিলেন, নইলে কি এমন টি-20 শট খেলে উইকেট বিলিয়ে দিবেন তিনি? প্রথম সেশনে 1 উইকেটে 39 রান, মন্দ নয়। কিন্তু এদিন ঈর্ষা করে বসলো নিউজিল্যান্ডের গ্রীষ্মের আবহাওয়া। খেলা বন্ধ থাকলো ঘন্টা দেড়েক। আবারও শুরু ওয়েলিংটন টেস্ট। হঠাৎ করে খ্যাপাটে ব্যাটিং করা তামিম ধৈর্য হারালেন। 20 নম্বর টেস্ট 50 পর দলের রান যখন 60, তার মধ্যে তামিম একাই করে গেছেন 56। এরপর বেসিন রিজার্ভের দুষ্ট উইকেটের সাথে সন্ধি গড়ার প্রাণপণ চেষ্টা মুমিনুল আর মাহমুদুল্লাহর। দারুণ ধৈর্যের পরিচয় দিলেন তারা। কিন্তু উপকূলীয় বাতাস যেন এদিন ক্রিকেট হতেই দিবে না, তাই খেলা বন্ধ থাকলো আরো ঘন্টা 3। অতঃপর ঘোষণা এলো শেষ বিকেলে খেলা হবে 25 ওভার। চিন্তা তখন শুরু মনোসংযোগটা কি থাকবে বাকি সবার? কিন্তু মুমিনুল তো তার মতোই। প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকালেন আরো একটি 50। অপ্রয়োজনীয় শটে মাহমুদুল্লাহ 26 করে প্যাভিলিয়নে ফিরলেও আবারও ওয়েলিংটনের আকাশ বেঁকে বসে। দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের গলার কাটা মুমিনুল 64 আর সাকিব 5 রানে অপরাজিত থাকলে স্কোরবোর্ডটা বেশ ভালোই দেখায় বাংলাদেশের। ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেটে নিউজিল্যান্ডের পেস আক্রমণ কিংবা প্রতিকূল আবহাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসে দিতে পারে। কিন্তু এই ভয়টা আর হয়নি। তাই দিন শেষে স্কোরবোর্ড দেখে তৃপ্তির ঢেকুর অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে প্রত্যাশার প্রাপ্তি মেটাতে হলে দ্বিতীয় দিনের সকালটা চায় সুন্দর করে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবতা বিরোধী মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরুর ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। জঙ্গিবাদ প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করতে হবে কোস্টগার্ডকেও। চট্টগ্রামে কোস্টগার্ডের 2টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন 5মবারের মতো পেছালো। পরবর্তী তারিখ 26শে জানুয়ারি। নাটোরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা, মোটরসাইকেল ছিনতাই করতে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। এবং গাইবান্ধায় সংসদ সদস্য লিটন হত্যার ঘটনায় রাজধানী থেকে সন্দেহভাজন 2 জন গ্রেফতার, পাঠানো হয়েছে সুন্দরগঞ্জে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট